কর্মী বিভাগের কেরানি এই তুফতার চেহারায় একই সঙ্গে কেমন যেন একটা বিশ্রী আর হাস্যকর ভাব মেশানো। বুড়ো মানুষের মতো বাচাল আর বদরাগী, বড় বড় কান দুটো তার যেন সব সময় উৎকীর্ণ হয়ে আছে। বেশ, ব্যঙ্গভরা শান্ত গলায় পাভেল বলল, যদি খুশি হয় তাহলে তোমার সংখ্যাতত্ত্বের হিসেব নিকেশে তালগোল পাকিয়ে দেবার জন্যে আমার বিরুদ্ধে অভিযোগ আনতে পারো তুমি, কিন্তু যারা আগে থাকতে কিতামাফিক নোটিশ না দিয়েই মরবে তাদের শাসন করবার মতো কি ব্যবস্থা তুমি করতে চাও বলো দেখি? আর যাই হোক, খুশি হলেই লোকে অসুখে পড়তে পারে, কিংবা তেমন তেমন হলে মরতেও পারে যে কেউ, কিন্তু বাজি রেখে বলতে পারি নির্দেশপত্রে সে সম্বন্ধে কিছু বলা নেই। তুফতার সহকারীটি এতক্ষণে আর তার নিরপেক্ষতা বজায় রাখতে না পেরে উচ্চকিত হেসে উঠল। তুফতার পেন্সিলের শীষটা ভেঙে গেল, ছুঁড়ে ফেলে দিল সে পেন্সিলটা মেঝের ওপর। কিন্তু প্রতিপক্ষের কথার পাল্টা জবাব দেবার আগেই জনকতক লোক হাসতে হাসতে কথা বলতে বলতে দরজা ঠেলে ঘরে ঢুকে পড়ল। এদের মধ্যে একজন ওকুনেভ। পাভেলকে চিনতে পারার পর ওদের মধ্যে দারুণ উত্তেজনা। অসংখ্য প্রশ্নের বাণ ছোঁড়া হলো তার দিকে। কয়েক মিনিট বাদে আরেক দল তরুণ তরুণীর সঙ্গে ঘরে ঢুকল ওলগা ইউরেনেভা। পাভেলকে ফিরে পাবার আনন্দ উত্তেজনায় আচ্ছন্ন হয়ে ওলগা অনেকক্ষণ তার হাতখানা চেপে ধরে রইল, এবং পাভেলকে তার বৃত্তান্তটুকু ফের গোড়া থেকে সবটা বলতে হলো। কমরেডদের আন্তরিক আনন্দ, তাদের মন খোলা বন্ধুত্ব আর দরদ, উষ্ণ করমর্দন আর পিঠের ওপর প্রীতি ভরা চাপড় পাভেলকে সেই মুহূর্তের জন্যে তুফতার কথা ভুলিয়ে দিল। কিন্তু নিজের কথা বলার পরে সে যখন তুফতার সঙ্গে তার কথাবার্তা যা হয়েছে সব বলল, তখন সমবেত কণ্ঠে ক্রুদ্ধ মন্তব্যের একটা গুঞ্জন উঠল। ওলগা তুফতার দিকে এমন দৃষ্টিতে তাকালো যে তাকে ভস্ম করে ফেলবে। তারপরে সে ঢুকলো সম্পাদকের দপ্তর ঘরে। ওকুনেভ চেঁচিয়ে উঠল, বলল, এসো, আমরা সবাই নেজদানেভের কাছে যাই, সেই ওর একটা ব্যবস্থা করবে। এই বলে পাভেলের কাঁধে হাত রাখল সে। ওলগার পিছু পিছু তরুণ বন্ধুদের পুরো দলটা এসে ঢুকল সম্পাদকের ঘরে। ওই তুফতাকে কাছ থেকে সরিয়ে দেওয়াই উচিত। ওকে বরং বছর খানেকের জন্য পানক্রাতভের অধীনে জাহাজ ঘাটায় মাল বোঝাইয়ের কাজ করতে দেওয়া হোক। ও একটা একগুঁয়ে আমলাতান্ত্রিক। তুফতাকে কর্মী বিভাগ থেকে খারিজ করে দেবার জন্যে ওকুনেভ, ওলগা এবং আর সবাই দাবি তোলাতে মৃদু প্রশ্রয়ের হাসি হাসল প্রাদেশিক কমিটির সম্পাদক। কোর্চাগিনকে যে পার্টিতে নেওয়া হবে সে সম্বন্ধে কোনো প্রশ্নই ওঠে না। ওলগাকে ভরসা দিয়ে বলল সে, ওকে এখনই একটা নতুন কার্ড দেওয়া হবে। তুফতা যে একটু বেশি রকম কেতাদুরস্ত সে সম্বন্ধে আমিও তোমাদের সঙ্গে একমত বলে চলল সে। ওইটি ওর প্রধান দোষ, কিন্তু স্বীকার করতে হবে নিজের কাজের বেলায় সে অতটা অযোগ্য নয়। আমি যেখানেই কাজ করেছি সর্বত্রই কমসমাল কর্মীদের সংখ্যার হিসেব নিকেশগুলো ছিল অবর্ণনীয় রকম বিশৃঙ্খল অবস্থায়। কোনো একটা হিসেবের ওপর ভরসা করা যেত না। কিন্তু আমাদের এখানকার কর্মী বিভাগে সংখ্যার হিসেবগুলো ঠিক অবস্থায় আছে। তোমরা নিজেরাই তো জানো তুফতা প্রায় রাত জেগে কাজ করে। আমি তো ব্যাপারটাকে এইভাবে দেখি, ওকে যে কোনো সময় সরিয়ে দেওয়া যেতেই পারে, কিন্তু ওর জায়গায় যদি এমন একজন হালকা স্বভাবের ফাঁকিবাজ ছেলেকে এনে বসানো যায় যে দলিলপত্র রাখার ব্যাপারে কিছুই জানে না, তাহলে আমাদের এখানে আমলাতন্ত্র বলে কিছু থাকবে না বটে, কিন্তু কাজের শৃঙ্খলাও বিশেষ কিছু থাকবে না। ওকে ওর কাজেই থাকতে দেওয়া হোক। আমি ওর সঙ্গে এ বিষয়ে ভালো করে কথাবার্তা বলবো, তাতে আপাতত সুবিধে হবে। না শোধরালে পরে দেখা যাবে। বেশ, থাকুক। সম্পাদকের সঙ্গে একমত হলো ওকুনেভ। চল পাভলুসা, সোলোমেনকায় যাই আমরা। আজ রাত্রে ওখানে সক্রিয় কমসমল কর্মীদের একটা সভা আছে। এখনো কেউ জানে না যে তুই ফিরে এসেছিস। আমরা যখন ঘোষণা করব এবারে কোর্চাগিন কিছু বলবে, তখন সবাই কিরকম আশ্চর্য হয়ে যাবে একবার ভাব দেখি। মারা না গিয়ে তুই বড় ভালো কাজ করেছিস হে পাভলুসা। মরে গেলে আর তুই শ্রমিক শ্রেণীর কি কাজে লাগতিস। বন্ধুকে জড়িয়ে ধরে ওকুনেভ তাকে বারান্দাবে নিয়ে এলো। তুমি আসছো নাকি ওলগা? আরে নিশ্চয়ই যাব। রাত্রে খাবার জন্যে পানক্রাতভদের ওখানে ফিরল না পাভেল। আসলে সে সারাদিনের মধ্যেই ওখানে ফেরেনি। সোভিয়েত প্রাসাদে তার নিজের ঘরে ওকুনেভ তাকে নিয়ে এলো।
সাধ্যানুযায়ী সবচেয়ে ভালো খাবার উকুনেভ তাকে খাওয়ালো। তারপরে একতাড়া খবরের কাগজ আর জেলা কমসমাল ব্যুরোর বিভিন্ন সভার সংক্ষিপ্ত বিবরণের দুটো মোটা ফাইল তার সামনে রেখে উকুনেভ উপদেশ দিল, এগুলোর উপর চোখ বুলিয়ে নে। টাইফয়েড নিয়ে যখন সময় নষ্ট করছিলি তখন এদিকে অনেক কিছু ঘটে গেছে। আমি বিকেলের দিকে ফিরে আসবো, তারপর একসঙ্গে কমসমাল ক্লাবে যাওয়া যাবে। অবশ্য যদি ক্লান্ত হয়ে থাকিস তাহলে শুয়ে কিছুক্ষণ ঘুমিয়ে নিতে পারিস। নানা রকমের দলিল আর কাগজপত্রে পকেট দুটো ঠেসে ভর্তি করে বিদায় নিয়ে বেরিয়ে গেল জেলা কমিটির সম্পাদক। বিকেলে যখন সে ফিরল তখন ঘরের গোটা মেঝেটায় খবরের কাগজ ছড়ানো আর বিছানার নিচ থেকে বের করে রাখা আছে এক গাদা বই। কিছু বই টেবিলের ওপরে স্তূপীকৃত। পাভেল বিছানায় বসে বন্ধুর বালিশের নিচ থেকে খুঁজে পাওয়া কেন্দ্রীয় কমিটির শেষ চিঠিগুলো পড়ছিল। আমার ঘরের একই বিশ্রী তছনছ অবস্থা করে তুলেছিস লক্ষ্মীছাড়া কোথাকার, কৃত্রিম ক্রোধে বলল উকুনেভ। দাঁড়াও কমরেড, এসব গোপনীয় দলিল তুমি পড়ে ফেলছো? তোমার মতো গোলমাল বাঁধানে বলা ছেলেকে নিয়ে নিজের কুটুরিতে ঢুকতে দেবার এই ফল। পাভেল হাসি মুখে পাশে সরিয়ে রাখলো চিঠিখানা। এই চিঠিখানাই গোপনীয় নয়, বলল সে, কিন্তু ওই যে ওটা তুমি বাতির ঘেরাটপ হিসেবে লাগিয়েছ, ওইটার গায়ে গোপনীয় লেখা আছে। দেখো, চারধারে ঝলসে গেছে কাগজটা। শিরোনামটার দিকে এক নজর তাকিয়ে উকুনেভ সক্ষোভে কপাল চাপড়াল। এই হতভাগা কাগজখানাকে আজ 3 দিন ধরে আমি খুঁজছি, কোথায় যে গেল কিছুতেই আর ভেবে পাইনি। এবার মনে পড়েছে, ভলিওসেভ সেদিন এটা দিয়ে বাতির ঘেরাটপ বানিয়েছিল। পরে আবার সে নিজেই এটার খোঁজে তছনছ করলো গোটা ঘর। দলিলখানা সযত্নে ভাঁজ করে উকুনেভ সেটা গুঁজে রাখলো তোষকের নিচে। ভরসা দিয়ে বলল, পরে সব ঠিকমতো গোছগাছ করে রাখবে, আপাতত কিছু খাওয়া যায়, তারপর ক্লাবে রওনা হয়ে যাই চল। আর পাভেল, টেবিলে এসে বস। উকুনেভ তার পকেট থেকে টেনে বের করলো খবরের কাগজে জড়ানো লম্বা একটা সূক্ষ্ম হেরিং মাছ আর অন্য পকেট থেকে 2 টুকরো রুটি। খবরের কাগজটা টেবিলের ওপর বিছিয়ে নিয়ে হেরিং মাছের মাথাটা চেপে ধরে নিপুণ হাতে সেটা টেবিলের ধারটায় আছাড় মেরে আধখানা করে দিল। টেবিলের ওপরে বসে হাসি ঠাট্টা করতে করতে পাভেলকে সব খবরাখবর দিতে লাগলো সে। ক্লাবে এসে উকুনেভ কুরচাগিনকে খিড়কি দরজাটা দিয়ে নিয়ে এলো মঞ্চের পেছন দিকটায়। প্রশস্ত হলঘরটার এক কোণে মঞ্চের ডান দিকে পিয়ানোর কাছে বসে আছে তালিয়া লাগুতিনা আর আনা বোরহার্ট, একদল রেলকর্মী কমসমল সভ্যের সঙ্গে। রেলওয়ে কারখানার কমসমল সম্পাদক ভলিৎসেভ আনার সামনে বসে আছে। আগস্ট মাসের আপেল ফলের মতো তার মুখখানা টকটকে লাল, চুল আর চোখের ভুরুর রং পাকা ধানের মতো। তার অতি জীর্ণ চামড়ার কুর্তাটার রং এককালে কালো ছিল। তার পাশেই পিয়ানোর ঢাকনিটার উপরে আলগোছে কনুইয়ের ভর রেখে বসে আছে ইৎসবেতায়েভ, তরুণ সুপুরুষ, বাদামি রঙের চুল আর নিখুঁতভাবে খোদাই করা ঠোঁট দুটো। তার শার্টের গলার বোতাম খোলা। দলটার কাছে আসতে উকুনেভ আনাকে বলতে শুনল, নতুন সভ্যদের ভর্তি করার ব্যাপারটাকে জটিল করে তোলবার জন্য কিছু লোক যত দূর পারা যায় চেষ্টা করছে। এদের মধ্যে ইৎসবেতায়েভ একজন। একগুঁয়ে অবজ্ঞার সঙ্গে পাল্টা জবাব দিল ইৎসবেতায়েভ, কমসমলটা চড়ুইভাতি করার জায়গা না। উকুনেভকে দেখতে পেয়ে তালিয়া চেঁচিয়ে উঠল, নিকোলাইকে দেখো, ও আজ পালিশ করা সামোভার পাত্রের মতো খুশিতে একেবারে চকচক করছে। উকুনেভকে দলটার মধ্যে টেনে এনে প্রশ্নের বোমা ছুঁড়ে ছুঁড়ে মারা হলো তার দিকে। কোথায় ছিলে তুমি? এসো এসো, আরম্ভ করে দেওয়া যাক সভার কাজ। ওদের চুপ করানোর জন্য হাতটা তুলল উকুনেভ। আরে একটু দাঁড়াও ভাই সব, তোকারেভ এলেই আমরা শুরু করে দেব। ওই যে আসছে, বলে উঠল আনা। সত্যি এসে পড়েছে জেলা পার্টি কমিটির সম্পাদক। উকুনেভ ছুটে গেল তার দিকে। এই যে এসো খুড়ো, আমার এক বন্ধুর সঙ্গে দেখা করিয়ে দেবার জন্য তোমাকে একবার মঞ্চের পেছন দিকে নিয়ে যাই, চলো। আশ্চর্য হয়ে যাওয়ার জন্য তৈরি হও। সিগারেট টানতে টানতে ঘোঁত ঘোঁত করে বলল বৃদ্ধ, কি ব্যাপারে? কিন্তু উকুনেভ ততক্ষণে জামার হাতটা ধরে তাকে টেনে নিয়ে চলেছে।
ওকুনেভ সভাপতির টেবিলের ঘণ্টাটা এমন প্রচণ্ড জোরে বাজালো যে শ্রোতাদের মধ্যে থেকে যারা সবচেয়ে বেশি বকবক করছিল তারা পর্যন্ত চুপ মেরে গেল। তোকারেভের পেছনে ফার গাছের সবুজ পাতা ঘেরা একটা কাঠামোর মধ্য থেকে সভার দিকে চেয়ে আছে কমিউনিস্ট ইস্তেহারের রচয়িতার সিংহের মতো মুখখানা। সভার কাজ শুরু করে ওকুনেভ যখন বক্তৃতা দিচ্ছে তখন উইংসের আড়ালে দাঁড়িয়ে ইশারার জন্য অপেক্ষারত কোর্চাগিনের দিক থেকে তোকারেভ তার চোখ দুটোকে কিছুতেই ফিরিয়ে নিতে পারছে না। কমরেড, আজকের বিষয়সূচি সংগঠন সংক্রান্ত সাম্প্রতিক প্রশ্নগুলো নিয়ে আমাদের আলোচনা শুরু করার আগে উপস্থিত একজন কমরেড কিছু বলতে চেয়েছেন। আমি আর তোকারেভ প্রস্তাব করছি তাকে বলতে দেওয়া হোক। হলঘরে সমর্থনের গুঞ্জনধ্বনি উঠতেই ওকুনেভ চেঁচিয়ে বলে উঠল, আমি পাফকা কোর্চাগিনকে বলবার জন্য আহ্বান করছি। হলঘরে 100 জনের মধ্যে অন্তত 80 জন কোর্চাগিনকে চিনত। পরিচিত চেহারার এই লম্বা ফ্যাকাশে রং তরুণটি যখন দাঁড়িয়ে বক্তৃতা দিতে শুরু করলো তখন খুশির চিৎকার আর প্রচণ্ড হাততালির একটা ঝড় বয়ে গেল হলঘরের মধ্যে। প্রিয় কমরেড, কোর্চাগিনের গলা অকম্পিত, কিন্তু মনের আবেগকে সে সামলাতে পারছে না। বন্ধুগণ, শেষ পর্যন্ত আমি তোমাদের মধ্যে ফিরে এসেছি কর্মী হিসেবে আমার জায়গা নেবার জন্য। ফিরে আসতে পেরেছি বলে আমি আনন্দিত। এই সভায় আমার অনেক পুরনো বন্ধু রয়েছে দেখছি। শুনলাম সোলোমেনকা কমসোমলে এখন আগের চেয়ে শতকরা 30 জন সভ্যের সংখ্যা বেড়েছে। শ্রমিকরা যে আজকাল কারখানায় সিগারেট জ্বালাবার যন্ত্র তৈরি করে সময় নষ্ট করা বন্ধ করেছে এবং রেল কারখানার বাতিল যন্ত্রপাতির জঞ্জাল ঘেঁটে পুরনো ইঞ্জিন ইত্যাদি উদ্ধার করে এনে মেরামত করে তুলে ফের কাজে লাগানো হচ্ছে তাও শুনেছি। তার মানে আমাদের দেশে নতুন প্রাণের একটা জোয়ার আসছে। সমস্ত শক্তি সংহত করে আনছি আমরা। জীবন তো এই জন্যেই। এরকম সময় আমি কি করে মারা যেতে পারি বলো? আনন্দের হাসিতে উজ্জ্বল হয়ে উঠল কোর্চাগিনের চোখ। হাততালি আর অভিনন্দনের প্রচণ্ড কোলাহলের মধ্যে সে মঞ্চ থেকে নেমে এসে এগিয়ে এলো যেখানে আনা আর তালিয়া বসে আছে। অভিনন্দন জানাবার জন্যে তাদের বাড়িয়ে ধরা হাত দুখানা ধরে ঝাঁকুনি দিল সে। দুই বন্ধু সরে বসল নিজেদের মাঝখানে তার বসার জায়গা করে দেবার জন্যে। পাভেলের হাতখানা মুঠোর মধ্যে চেপে ধরল তালিয়া। আনার চোখ দুটো তখনও বিস্ময়ে বিস্ফারিত, চোখের পাতা কাঁপছে মৃদু মৃদু। তার চোখের দৃষ্টিতে পাভেলের প্রতি আন্তরিক সংবর্ধনার অভিব্যক্তি। দ্রুত কেটে যাচ্ছে দিনগুলো, তবু এই কেটে যাওয়ার মধ্যে একটু একঘেয়েমি নেই। প্রতিদিনই নতুন কিছু ঘটে এবং রোজ সকালে সারাদিনের কাজটা ছকে নেবার সময় পাভেল হতাশার সঙ্গেই লক্ষ্য করে যে দিনটা বড় ছোট আর সে যা করবে বলে ভেবেছিল তার অনেকগুলি করে উঠতে পারেনি। পাভেল ওকুনভের সঙ্গেই আছে। রেলওয়ে কারখানায় সহকারী ইলেকট্রিক্যাল ফিটার হিসেবে কাজ করছে সে। কমসোমলের নেতা হিসেবে কাজের থেকে নিজেকে সাময়িকভাবে সরিয়ে নেবার ব্যাপারে ওকুনভকে রাজি করাবার আগে তাকে বহুক্ষণ তর্ক করতে হয়েছে। আমাদের লোকজন এত কম যে তোমাকে রেল কারখানায় জিরিয়ে নেবার জন্য আমাদের ওপর ছেড়ে দেওয়া চলে না, আপত্তি জানিয়ে বলেছিল ওকুনেভ। তোমার শরীর খারাপ ও কথা বলো না। আমি নিজেই তো টাইফয়েড থেকে ভুগে ওঠার পর 1 মাস লাঠি ধরে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটেছি। আমাকে বোকা বোঝাতে পারবে না পাপকা। তোমাকে তো জানি, নিশ্চয়ই আরো গভীর কোনো কারণ আছে। বলে ফেলো দেখি ব্যাপারখানা কি? পিড়াপিড়ি করতে লাগলো ওকুনেভ। ঠিক বলেছ কলিয়া, হ্যাঁ আছে। আমি পড়াশোনা করতে চাই। তাই বলো? বিজয়ীর ভঙ্গিতে চিৎকার করে উঠল ওকুনেভ। আমি জানি কিছু একটা আছে। আমিও কি পড়াশোনা করতে চাই না ভাবো? এটা তোমার সেফ আত্মকেন্দ্রিকতা। ভাবছো আমরা চাকায় কাঁধ লাগিয়ে ঠেলাঠেলি করে মরবো আর তুমি ওদিকে দিব্যি পড়াশোনা করবে? ওসব চলবে না হে ছোকরা। কালকেই তুমি সংগঠক হিসেবে কাজে লাগছ। শেষ পর্যন্ত যা হোক, দীর্ঘ তর্কাতর্কির পর ওকুনেভ হার মানল। আচ্ছা বেশ, 2 মাসের মতো আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। আশা করি আমার এই উদারতাটুকুর তারিফ করবে তুমি। কিন্তু এৎসবেতায়েভের সঙ্গে মানিয়ে চলতে পারবে বলে আমার মনে হচ্ছে না। ও বেশ একটু আত্মাভিমানী। রেল কারখানায় পাভেলের ফিরে আসাটা এৎসবেতায়েভকে সচকিত করে তুলেছে। সে নিশ্চিত রূপেই জানত যে কোর্চাগিনের আসার ফলে নেতৃত্ব নিয়ে একটা লড়াই বাঁধবে।
তার আত্মসম্মান ক্ষুণ্ণ হয়েছে এবং সুদৃঢ় একটা প্রতিরোধ দেবার জন্য সে তৈরি হয়েছে। অবশ্য অল্প কিছুদিনের মধ্যেই সে বুঝতে পারল যে তার ভুল হয়েছে। কোর্চাগিন যখন জানতে পারল যে তাকে কমসমল ব্যুরোর সভ্য করে নেবার জন্য একটা পরিকল্পনা হয়েছে, তখন সে সরাসরি কমসমল সম্পাদকের দপ্তরে গিয়ে বিষয়সূচি থেকে এই আলোচনাটাকে বাতিল করে দেবার জন্য তাকে রাজি করালো। ওকুনেভের সঙ্গে তার যে বোঝাপড়া হয়েছে সেটাকে সে অজুহাত হিসেবে দেখালো। কারখানায় কমসমল সেলে পাভেল একটা রাজনৈতিক পড়াশোনার ক্লাস নিচ্ছে বটে, কিন্তু তবু নেতৃত্বের ব্যাপারে তার কোনো রকম অনুমোদিত ভূমিকা না থাকলেও কমসমল সংঘের প্রতিটি কাজের ক্ষেত্রে তার প্রভাব সবাই অনুভব করছে। কমরেড সুলভ তার সংযত ধরনে পাভেল একাধিকবার সংকটের সময় এৎসবেতায়েভকে সাহায্য করেছে। কারখানায় ঢুকে একদিন এৎসবেতায়েভ অবাক বিস্ময়ে লক্ষ্য করল কমসমল সেলের সবাই আর ডজন তিনেক পার্টির বাইরের ছেলে মহাব্যস্ত হয়ে জানলা ধুয়ে পরিষ্কার করছে, যন্ত্রপাতিগুলোর ওপর থেকে বহু বছরের জমা ময়লা সাফ করছে, ঠেলাগাড়ি করে জঞ্জালের স্তূপ এনে ফেলছে বাইরের আঙিনায়। যন্ত্রের তেলের আঠায় আচ্ছন্ন সিমেন্টের মেঝেটা পাভেল নিজেই প্রাণপণে ঘষছে বিরাট একটা ন্যাকড়া দিয়ে। বসন্তকাল উপলক্ষে ঝাড়পোছ নাকি? উপলক্ষটা কি? পাভেলকে জিজ্ঞেস করলো এৎসবেতায়েভ। এই নোংরামির মধ্যে কাজ করে এলিয়ে পড়েছি আমরা। 20 বছরের মধ্যে জায়গাটা সাফ হয়নি। 1 সপ্তাহের মধ্যে আমরা কারখানাটাকে একেবারে নতুন করে তুলব, সংক্ষেপে বলল পাভেল। কাঁধ ঝাঁকুনি দিয়ে এৎসবেতায়েভ চলে গেল। শুধু কারখানাটাকে পরিষ্কার করেই ওরা খুশি নয়, ইলেকট্রিশিয়ানরা কারখানার আঙিনাটাও ব্যবহার করল। বছরের পর বছর ধরে আঙিনাটাকে ব্যবহার করা হয়েছে যত রকমের সব বাতিল যন্ত্রপাতির আস্তাকুঁড় হিসাবে। শত শত কামরার চাকা আর চাকার আল, মরচে পড়া লোহা, রেল, স্প্রিং, আলবাক্স ইত্যাদির পাহাড়, কয়েক হাজার টন ধাতু খোলা আকাশের নিচে পড়ে মরচে ধরে ক্ষয়ে যাচ্ছে। কিন্তু কারখানার ব্যবস্থাপনা বিভাগ তরুণ কর্মীদের এই কাজটা বন্ধ করে দিল। আরও অনেক গুরুতর সমস্যার দিকে মন দিতে হবে আমাদের, আঙিনার ব্যবস্থাটা পরে করলেও চলবে, বলা হলো তাদের। অতএব ইলেকট্রিশিয়ানরা তাদের কারখানায় ঢোকার পথের বাইরের আঙিনাটার খানিকটা জায়গা বাঁধিয়ে নিয়ে দরজাটার সামনে একটা তারের মাদুর বিছিয়ে দিয়ে ক্ষান্ত হলো। কিন্তু কারখানা ঘরের ভেতরে সাফ করাটা তারা চালিয়ে গেল কাজের ঘন্টার পরে। প্রধান ইঞ্জিনিয়ার স্ত্রিজ সপ্তাহখানেক বাদে একদিন এসে দেখল কারখানাটা আলোয় উজ্জ্বল। ধুলো আর তেলের পুরো স্তর উঠে গিয়ে বড় বড় লোহার গরাদ বসানো জানলাগুলোর ফাঁক দিয়ে সূর্যের আলো এসে ডিজেল ইঞ্জিনগুলোর পালিশ করা তামার পাতের উপরে ঠিকরে গিয়ে উজ্জ্বল প্রতিবিম্ব ফেলছে। যন্ত্রপাতির ছাঁচে ঢালাই করা লোহার অংশগুলোর ওপরে সবুজ রঙের সদ্য লাগানো একটা পোঁচ ছকছক করছে। এমনকি চাকার পাখ ডান্ডাগুলোর গায়ে কে যেন হলুদ তীরও এঁকে দিয়েছে। বিস্ময়ে বিড়বিড় করল স্ত্রিজ, কি? আচ্ছা। কারখানা ঘরের এক প্রান্তে জনকতক শ্রমিক তাদের কাজ শেষ করছিল। স্ত্রিজ সেদিকে এগিয়ে যেতে গিয়ে মাঝপথে কোর্চাগিনকে দেখতে পেল। একটা রং ভর্তি টিন নিয়ে যাচ্ছে সে। এই যে 1 সেকেন্ড শোনো দেখি। ইঞ্জিনিয়ার থামালো তাকে। তোমাদের এই কাজে আমার সম্পূর্ণ সমর্থন আছে, কিন্তু এই রংটা পেলে কোথায়? আমি খুব কড়া নির্দেশ দিয়েছিলাম না যে আমার অনুমতি ছাড়া কোনো রং খরচ করা চলবে না? এই ধরনের কাজে রং নষ্ট করা চলে না আমাদের। যেটুকু রং আমাদের আছে তার সবটাই রেল ইঞ্জিনে লাগাবার জন্য দরকার পড়বে। ফেলে দেওয়া রঙের টিনগুলোর তলা ঘষে ঘষে এই রংটুকু উদ্ধার করা হয়েছে। 2 দিন লেগেছে আমাদের এটা করতে, কিন্তু প্রায় 25 পাউন্ড রং আমরা এইভাবে ঘষে ঘষে তুলেছি। এক্ষেত্রে আমরা কোনো রকম আইন ভাঙিনি কমরেড ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার আরেকবার ঘোঁত ঘোঁত আওয়াজ করলো, কিন্তু দেখে মনে হলো বেশ একটু মিয়ে গেছে। হ্যাঁ, তাহলে অবশ্য যা করেছো করে যাও। ব্যাপারটা বেশ আগ্রহ জাগাবার মতোই মনে হচ্ছে। কিভাবে ব্যাপারটাকে ধরা যায়, মানে কি বলা যেতে পারে এটাকে? নিজেদের উদ্যোগে কারখানাকে এই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কাজে এই যে চেষ্টাটা, এটাকে কি বলা যেতে পারে? নিশ্চয়ই ধরে নিতে পারি যে এই সবটাই কাজের ঘন্টার পরে করা হয়েছে। ইঞ্জিনিয়ারের গলার স্বরে সত্যিকারের একটা বিমূঢ়তার আভাস পেল কোর্চাগিন। হ্যাঁ নিশ্চয়ই, বলল সে। ধরে নিতে যাবেন কেন? না, তবে অবাক হবার কিছু নেই এতে কমরেড স্ত্রিজ। বলশেভিকরা নোংরা জমিয়ে রাখে এ কথা কে বলেছে আপনাকে? দাঁড়ান না, সব ঠিকঠাক করে নিই এখানটায়, তারপর দেখবেন অবাক করে দেবার মতো আরও অনেক কিছু আপনার অপেক্ষায় রয়েছে।
এই বলে যাতে ইঞ্জিনিয়ারের গায়ে রং না লেগে যায় তার জন্যে সাবধানে তার পাশ কাটিয়ে চলে গেল পাভেল।